আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি একটা কথা বেশি জোর দিয়ে বারবার বলেছিলাম যে সময় পরিবর্তিত হয়েছে, টাইম হ্যাজ চেঞ্জড। তো আমার সেই কথা কারো কাছে কিছু দুর্বোধ্য মনে হতে পারে, অস্পষ্ট মনে হতে পারে, যে আসলে সময় বাঁচানোর জন্য অনেকগুলো কথাকে আমি শুধু হেডলাইন বলে গিয়েছি। বিশেষ করে ইতিহাস যদি কারো ভালো জানা না থাকে তারা হয়তো আমার কথা বুঝতে পারবেন না, বা আমি বারবার রিপিট করেছি কেন। মূল কথাটা আসলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা প্রতি দশকে বা দশকের বেশি সময় ধরে মানে এক একটা সময় একটা বিরাট পরিবর্তন দেখি বিশ্বে। কিন্তু মূল কথা যেটা, যে প্রতি দশক বা 2 দশক পরে প্রেক্ষাপট বিবেচনায় কিছু ঘটনা ঘটে যা বিশ্বের রাজনৈতিক মোড় নেয় এবং পরিবর্তন হয়। তো আমি কেন বারবার বিভিন্ন কথায় মার্কসিজম, সমাজতন্ত্র, সোভিয়েত বলশেভিক বিপ্লব এগুলোকে আনি, কারণ এটার একটা ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স আছে। স্বাভাবিকভাবে অর্থনৈতিক ব্যাপার আছে, আবার রাজনৈতিক সাপোর্ট ব্যাপার আছে, আর বিভিন্ন দল যারা করে বা রাজনৈতিক আদর্শ যারা বিশ্বাস করে তারা এক এক বলয়ের দ্বারা ইনফ্লুয়েন্স থাকে। তো সেজন্যই আমরা যদি এই জন্য আমি ওই 50 বছরকে এক কথায় যেটা বলতে চাই, যে আমি যেটা বলেছি বারবার বলে আসছি, যে বামপন্থীরা কন্ট্রোল করেছে এবং বিশ্বের মধ্যে বামপন্থীর বাইরে একসময় পৃথিবীতে 2টা পরাশক্তি ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা বা যুক্তরাষ্ট্র। তারপরে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আপনারা হয়তো নাম শুনেছেন বা অনেকে জানেন, হান্টিংটন একটা বই লিখেছিলেন, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। তিনি সেই বইতে, এই বইটার সামারি হলো এটাই, তার দৃষ্টিতে সমাজতন্ত্রের পতনের পরে পশ্চিমা বিশ্বের সাথে বড় সংঘাত হবে ইসলামের সাথে, ধর্মের সাথে, বিশেষ করে ইসলামের সাথে। এবং তিনি ইসলামিক, যেটাকে তার ভাষায় ইসলামিক ফান্ডামেন্টালিজম বা জিহাদ, এই বিষয়গুলো আসলে এই হান্টিংটনে এনেছেন। আরেকজন সম্ভবত চাইনিজ অথবা জাপানিজ অরিজিন, ইউনিভার্সিটি শিকাগো সম্ভবত প্রফেসর ছিলেন ফুকুয়ামা। তিনিও একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল সম্ভবত এন্ড অফ দ্য ওয়ার্ল্ড অথবা এন্ড অফ দ্য, আমি দেখলে বলতে পারবো, হ্যাঁ, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তো মেইনলি ওনারাই এই বিষয়গুলো অ্যাডভোকেসি করেছেন যে আগামী দিনের চ্যালেঞ্জ হবে ইসলামের সাথে, কারণ সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেল বা ধ্বংস হয়ে গেল। সমাজতন্ত্রের আসলেই মার্কসিজম মরাবাগ হয়ে গেছে, যেটা আসলেই শুধু ভুল নয়। মার্কসিজম বা সমাজতন্ত্র নিয়ে আলোচনার মতো খুব প্রয়োজন মনে করি না। এবং সর্বশেষে এই কথা নিয়ে বলতে চাই যে আমাদের পিনাকি ভট্টাচার্য বলেছেন, যদিও উনি সমাজতান্ত্রিক ছিলেন, মার্কসিস্ট পড়াশোনা করেছেন, তিনি সুন্দর বলেছেন, ব্যাখ্যা ঠিকমতো করেছেন। আমি মনে করি যে মার্কসিস্টরা বা সমাজতন্ত্রীরা যখন দেখছে, তারা সবসময় পরগাছা হয়ে থাকে, তারা অন্যের ঘাড়ে সওয়ার করতে খুব ভালোবাসে। আপনি যদি গত 40-50 বছর ইতিহাস বা ছোট ঘটনাগুলো পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে এই সমাজতন্ত্রীরা, এই মার্কসিস্টরা, এই বামপন্থীরা, তারা সবসময় অন্যের ঘাড়ে ছাড়া হয়েছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যতগুলো গণ্ডগোল হতো, এর 99% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে এই ছাত্র ইউনিয়ন জড়িত থাকতো এবং প্যাস লাগাই দিয়ে তারা পিছনে সুন্দর ভালো মানুষের মতো চুপ করে মুখ ধুয়ে বসে থাকতো। এটা একেবারে আমার মনে হয় এই জন্যই পিনাকি ভট্টাচার্যের কথাগুলো অনেকের গায়ে খুব লাগে, কারণ উনি যেহেতু স্বচক্ষে দেখেছেন এবং তিনি অবশ্যই ভিতরের ইন্টারনাল ব্যক্তি। আমরা বাইরে থেকে দেখেছি। আমি বিশেষ করে পরিবর্তনের কথা বলব। এরপরে আমরা যদি 80-র দশক থেকে বলি, 1979 সন থেকে আপনি দেখেন, আমি উদাহরণ দিচ্ছি, 1979-81 সনে সে সময় বেশ কিছু পরিবর্তন হয়েছে বিশ্বে। যেমন একটা হয়েছে ইরানে বিপ্লব। আজকে যে ইরানের সাথে আমেরিকার এই গত কত বছর, 1979 সন থেকে এই বছর পর্যন্ত বলা যায় না, আরও তো কি আছে, মেনলি 1979 সন থেকে আজ পর্যন্ত আমরা বছর যদি গুনি, 46 বছর, 47 বছর সম্ভবত। এই 47 বছরে আগে, অর্থাৎ ইরানের বিপ্লব হওয়ার আগে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি বিপ্লব করার আগে কিন্তু সরকারটা কিন্তু পুরো প্রো আমেরিকান ছিল, শায়ের গভর্নমেন্ট ছিল। তো ওই পরিবর্তনের পরে কিন্তু পুরো বিশ্ব
কিভাবে চেঞ্জ হয়ে গেল। আবার অপরদিকে আরব ওয়ার্ল্ডের একটা দৃষ্টিভঙ্গি তখন ছিল। আবার আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের আগে দেখি, ওসমানীয় খেলাফতের সময় দেখি, অটোমান সাম্রাজ্যের সময় দেখি, সেরকম একটা পর্যায় ছিল, বা এরও আগে। আমি লম্বা ইতিহাস জানতে চাই না, আমি শুধু জানতে চাই যে পরিবর্তনগুলো কীভাবে হচ্ছে। এবং ইরান বিপ্লবের সাথে অনেকগুলো ঘটনা জড়িত কিন্তু ওই বছরেই। এবং আপনাদের 1979 সালে সোভিয়েত আফগান যুদ্ধ হয়েছে, এটা সম্ভবত সোভিয়েত আফগান শুরু বলা যেতে পারে, যদিও স্নায়ুযুদ্ধ আগে থেকে ছিল, কিন্তু মেইনলি যুদ্ধটা সোভিয়েত আফগান যুদ্ধ বা আফগানিস্তানে সোভিয়েতের হামলা বা আগ্রাসন, যে বারবাক্কার মাল বা সেই সোভিয়েত ইউনিয়ন আফগানের একটা আরও লম্বা ইতিহাস, সেই 1979 সালে ঘটেছে। এরপরে 1979 সালে কিন্তু সাদ্দাম হোসেন, যদিও সাদ্দাম হোসেনও কিন্তু ইন্টারনালিস্ট, তারও অনেক লম্বা ইতিহাস আছে, কিন্তু প্রকাশ্যে কিন্তু এসেছে সাদ্দাম হোসেন কিন্তু 1981 সালে। এবং বাংলাদেশে আমি শুধু এরপরে বিশ্বে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো অনেকগুলো আমার জানা নাই, বা হ্যাঁ হয়তো বা আমরা রিসার্চ করলে হয়তো আরও পাবো, কিন্তু এটা আমার চোখের সামনে। আর বাংলাদেশে আমার চোখের সামনে যেগুলো আমি দেখেছি, যেমন বাংলাদেশে আমরা জানি যে মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর, তিনি ওলামা দেওবন্দের প্রতিনিধিত্ব করতে আজকে যা খেলাফত, এবং এই যে ওনাদের অবশ্য এখন অস্তিত্ব আর নাই হাফিজ, তো উনি সারা জীবন উনি রাজনীতিকে হারাম বলেছেন, কিন্তু 1981 সনে উনি হঠাৎ করে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন। বটগাছ মার্কায় উনি ইলেকশন করেছেন, এই রাজনৈতিক দলের নাম ছিল খেলাফত আন্দোলন। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই হাফিজ জি হুজুর তিনি যখন এই ইলেকশন শুরু করলেন, তখন ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি আজকে যে মদিনার ইসলাম, এই কথাটা কিন্তু ওনার কাছ থেকে আসছে। তো উনি বলেছেন যে আমরা মদিনার ইসলাম চাই, আমরা ইরানের ইসলাম চাই না। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাফিজ জি হুজুর, যিনি বর্তমান এই হেফাজতের গুরু, এবার আপনার বাবু নগরী সাহেবদের গুরু বাংলাদেশে, তিনি ওনার আগে অবশ্য ছিলেন নিজাম ইসলামী পার্টি ছিল, সেটা আর একটা ইতিহাস ছিল। আমার আব্বা সেই নিজাম ইসলামী পার্টিতে ছিলেন, মাওলানা সিদ্দিক আহমদ সাহেব ছিলেন, আরও অনেক আছে। কিন্তু স্বাধীনতার পরে, বিশেষ করে নিকট ইতিহাসে, আমি যেটা বললাম যে আমি বিভিন্ন শতক ধরে বিভিন্ন সময়ের কথা বলছি, আমি এখন 1979-81 সনের কথা বলতেছি। তা হাফিজ জি হুজুর উনি 81 সনে শুধু ইলেকশনে আসেননি, উনি বলেছেন যে আমরা মদিনার ইসলাম চাই, আমরা ইরানের ইসলাম চাই না। কথাটা খুব মনোযোগ খেয়াল করেন। কিন্তু 1982 সনে, আমি মাসটা খেয়াল না, হাফিজ জি হুজুরের একটা বই আছে, হাফিজ জি ওই ওনার মধ্যপ্রাচ্যে হাফিজ জি হুজুর, তিনি ইরান সফর করেন, এবং ইরান সফরের পরে কিন্তু উনি কিন্তু প্রো ইরান হয়ে গিয়েছিলেন। এটা ইতিহাস, যদিও এটা নিয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্য হাফিজ জি হুজুর এই বইটা নিয়ে এখন অনেকেই কমপ্লেন করেন। আমি যাক, সেটা আপনি কোনটা পছন্দ করেন কি করেন না, আমি ইতিহাসের ফ্যাক্টগুলো যেগুলো আমি জানি আমি শুধু এবং লিঙ্ক করে দিচ্ছি। তো তিনি ইরান সফর করেছেন, এবং ইরান সফরের পরে কিন্তু উনি প্রো ইরানিয়ান হয়ে গেছেন, এবং তখন ইরানে অনেক গুণগান গেয়েছেন তিনি। এবং সেই সফরে ওনার জামাই ফজলুল কামিনী এবং তার ছেলে সম্ভবত আহমদুল্লাহ আশরাফ সাহেব ছিলেন, আমার ঠিক তো আমিনী সাহেব ছিলেন আমি নিশ্চিত জানি, কারণ সেটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে ইরাকে গিয়েছিলেন তারা। সেটা আমি সেই ইতিহাস লম্বা করতে চাই না আমার সময় বাঁচানোর জন্য। তো কিন্তু উনি ফিরে আসে কিন্তু প্রো ইরান হয়ে গেছেন। এবং সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করলো যে হুজুর, আপনি আগে বলেছেন যে আপনি ইরানের ইসলাম চান না, আপনি আসলে উনি সেটা দ্বারা জামাতকে ইন্ডিকেট করছেন। সে সময় বলা হতো বা মনে করা হতো যে জামাত হলো প্রো ইরান। তখন এই জন্য উনি জামাতকে খোঁচা দেওয়ার জন্য বলেছেন যে আমরা মদিনার ইসলাম চাই, আমরা ইরানের ইসলাম চাই না। কিন্তু মজার ব্যাপার হলো, এবং সেখানে আমি এখানে এই জিনিসটা যেটা তুলে ধরছি যে এখন প্রতি দশকে একটা ঘটনার সাথে অনেকগুলো ঘটনা ঘটে, আমি সেটা বলার জন্যই যে ইরানে বিপ্লব হওয়ার পরে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে, তো উনি এবং জামাত কিছুটা, অনেকের দৃষ্টিতে জামাত প্রো সৌদি হয়ে গেছে। মূল কথাটা হাফিজ হুজুরের সাথে ইরানের সাথে সম্পর্ক বেড়ে গিয়েছিল, যদি এটা পরে আবার পিছটানা দিয়েছে। এখন আপনি দেখবেন যে হাফিজ হুজুরের বা দেওবন্দির অনুসারীরা কিন্তু কট্টর ইরান বিরোধী, কিন্তু ওই সময় কিন্তু উনি প্রো ইরান হয়ে গিয়েছিলেন। তারপরে সে সময় এবং আমরা যদি আরেকটু ইরান 1979 সনে আরেকটা ঘটনা দেখি যে যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক, সেটাও একটা উল্লেখযোগ্য ছিল। সে সময় কিন্তু বৈরিতা, এখন তো বিশ্বের মধ্যে
এই কথাটাই বলা যায়, শেষে বলতে পারতাম যে এখন পরাশক্তির মধ্যে সোভিয়েত ইউনিয়নের চেয়ে এবার চীন একটা ফ্যাক্টর হয়ে গেছে, যুক্তরাষ্ট্র এবং চীন। আপনি সব দেখে যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এই মুহূর্তে সম্ভবত চায়নাতেই আছেন। তো পুরো ওয়ার্ল্ড এখন পরাশক্তির মধ্যে, যদিও চীনকে এখনও পরাশক্তি মানুষ হিসাবে দেখে না, এখনও সেভাবে আসেনি। তবে এখন পুরা বিশ্বে শুধু মানুষ কথা বলতে গেলে বা আলোচনায় আসতে গেলে চীন এবং আমেরিকা এই কথাটাই আসে। তো কিন্তু সে সময় 1979 সালে যেহেতু সোভিয়েত ইউনিয়ন একটা ফ্যাক্টর ছিল, সেসব যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্কে একটা ইন্টারন্যাশনাল ফ্যাক্টর ছিল। তারপর সাদ্দাম হোসেনের উত্থান ছিল। এরপর তার পাশে আপনি যদি জাম্প করে 1990-এর দশকে, অর্থাৎ 91-92 ঘটনা বলবো। 91 সালে যে একটা মেজর ঘটনা দেখেন, সেটা হলো যে সোভিয়েত ইউনিয়নের পতন, যেটা আমি আগেও অনেকগুলো ভিডিও বলেছি যে আসলে এই পতনের সূচনা শুরু হয়েছিল কিন্তু অনেক আগে, বিশেষ করে লক্ষণীয়ভাবে 80-র দশকে, অর্থাৎ এই যে 19 সালের কথা বললাম, সেই সময় থেকে কিন্তু অনেকগুলো পরিবর্তন শুরু হয়ে গেছে। ইরানের বিপ্লব বা যেগুলো একটু আগে বললাম আফগান যুদ্ধ থেকে শুরু করে। কিন্তু এটা যারা খুব ডিপলি দেখেছেন তারা হয়তো বুঝেছেন, বা যারা খুব ডিপলি স্টাডি করেছেন তারা বুঝেছেন। নর্মালি মানুষ কিন্তু বুঝে নাই, বা তাদের অর্থনৈতিক মন্দও কিন্তু দেখা দিয়েছিল আস্তে আস্তে সে সময় থেকে। তারপর 91 সালে অফিসিয়ালি ভেঙে, এবং 91 সালে আরও উল্লেখযোগ্য ঘটনা ছিল যে সাদ্দাম হোসেন কুয়েত দখল করেছিলেন। এটা একটা ঘটনা, এটার অনেক লম্বা ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না, আপনারা কেউ গুগল করে বা ইতিহাস জেনে নিতে পারেন। মূল কথা হলো যে সাদ্দাম হোসেন কুয়েত দখল করেছেন এবং আমেরিকা এসে সাদ্দামের উপর আক্রমণ করেছিলেন, কোট অ্যান্ড কোট এই কুয়েতকে উদ্ধার করেছিলেন। যদিও এটা অবভিয়াস যে এটা আমেরিকারই, বিশেষ করে সিনিয়র বুশ তারই পরিকল্পনা ছিল। উনি তার আগে CIA-এর ডাইরেক্টর ছিলেন। এরপরে আরও অনেকগুলো ঘটনা আছে। এরপরে আমি যদি জাম্প করি, আমি যদি 1992 সালের দিকে আসি, 92 সালে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, যেটা হলো যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেল, এখন আমেরিকা হয়ে গেল সারা বিশ্বের সর্বেসর্বা। এই জন্যই বলা হয় যে সেই 1992 সালে স্নায়ুযুদ্ধের অবসান হয়েছে এবং স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গেছে। তারপরে আপনি যুগোস্লাভিয়ার বসনিয়ার যুদ্ধটা আবার, হ্যাঁ এটাও কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সে, এবং যেহেতু ওই যে আমি একটু আগে বললাম যে হান্টিংটনের বই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, তারা পশ্চিমা জগৎ মুসলমানদেরকে টার্গেট করা শুরু করলো। এবং এই যদিও এটার অনেকগুলো লম্বা কাহিনী আছে, তা বসনিয়াতে যে যুদ্ধটা হলো, আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি যেটা এর উপরে আমি এই জন্যই আমি জাম্প করছি যে এখন এই এত বছর পরে, মাঝখানে আরও আপনি যদি দশক ধরেন, অনেকগুলো ঘটনা ঘটেছে বিশ্বে, বিশেষ করে সৌদি আরবের এবং এই যে দুবাই বা ইউনাইটেড আরব আমিরাতের উত্থান। সংক্ষেপ করার জন্য আমি আধুনিককালে চলে আসি। সেটা হলো যে আমি যে পরিবর্তনটা বলেছিলাম যে গতকালকের ভিডিওতে, একটা হলো যে আমেরিকায় এবং ভারতের সম্পর্ক। আমরা গত 10 বছর থেকে দেখেছি, শুধু এটা কিন্তু আসলে সরাসরি বলা ইসরায়েলের কারণে হয়েছে, এবং আমরা দেখছি যে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক, এই বিষয়টা আমার মনে হয় গোপনীয় কিছু না। এবং আগামী দিনে যে সমস্যাগুলো হচ্ছে যে, এবং আমার আপাত দৃষ্টিতেও মনে হচ্ছে এবং লং টার্মে মনে হচ্ছে যে এটাই হবে, যে আমেরিকা ইসরায়েলের সম্পর্ক কোন দিকে যায় এবং কী ডিপ্লোমেসিতে হয়। কিন্তু এটার অবশ্য ইভেন ক্লাসিক্যাল বা টেক্সচুয়াল যে কিছুই আছে, অর্থাৎ কোরআনের কিছু কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, অনেকগুলো যৌক্তিক কারণে কোরআনের আয়াত আছে। তো মূল কথা যেটা, ইসরায়েলের সাথে ভারতের যে সম্পর্ক, এটা কিন্তু এক দৃষ্টিতে খুব স্বাভাবিক, এবং সেটাই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে। এবং সেটা কোন দিকে যাবে সেটা সময় বলে দেবে, তবে কিছুটা অনুমান করা যায়, এবং সেটা আমরা পরে আলোচনা করব আর একটু দেখি। কিন্তু এই যে ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হয়েছে, হ্যাঁ এটা আনন্দে উদ্বেলিত হওয়ারও কিছু নাই বা হতাশ হওয়ারও কিছু নাই, যেভাবেই নেন কথা। কিন্তু আমি যেটা মনে করি, আমি ওই কথাটা বলছি যে আবেগ দেখাচ্ছি না, যে এখানে আমি পজিটিভলিও খুব আবেগ দেখাচ্ছি না, নেগেটিভলি আবেগ দেখাচ্ছি না। তবে এটাকে অস্বীকার করতে পারবে না যে এই যে চুক্তি হবে, এটা কেউ ধারণা করতে পারে নাই। আপনারা যে শুনেছেন আমাদের সেই জাহিদের কথা, কিন্তু ইরান এটা আসলে আর বেশি দিন চালাতে পারবে না। ইনফ্যাক্ট একটা হিসেবে দেখা গেছে যে আস্তে আস্তে ইরানের মিসাইল লঞ্চিং কমছে।
আর ইরান খুব বেশি দিন মানে যুদ্ধটা চালিয়ে যেতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। হঠাৎ হঠাৎ কিছু মিসাইল অ্যাটাক সে করবে। এই মুহূর্তে বলা যায় ইরান বেশ সংকটে আছে এবং সে খুব বেশি আগাতে পারবে না। ইরানের রেজিম খুব বড় চাপের মুখে আছে, সেই রেজিমের পতন হওয়ার। আপনি কোন পন্থী বা কোনটা চিন্তা করেন, আপনি আনলেস আপনি যদি রিয়েলি একাডেমিক কোনো পড়াশোনা করেন বা ডিপ চিন্তা, নিরপেক্ষ চিন্তা করেন, আদারওয়াইজ আপনি আপনার মতো মূল্যায়ন করবেন। তো আমি যেটা গতকালকে যেটা বলেছিলাম যে যারা ভারতের দালাল বলেছিলাম, যে ভারতপন্থী যারা, মূল কথা হলো যে ভারত আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাপোর্ট নিয়ে যে মাতব্বরি করে গেছে সেই যুগ চলে গেছে। এবং তাছাড়া ভারতের কিন্তু আসলেই সত্যিকারের লিডারশিপ কোয়ালিটি কিন্তু নাই। এটা কিন্তু আমি কেউ চ্যালেঞ্জ করার দরকার নেই। আমার মনে হয় আমি এই স্পেসিফিক একটা এপিসোড করবো এবং আমি প্রমাণ করে দেব যে ভারতের আসল লিডারশিপ ক্যাপাবিলিটি নাই। ভারতকে পশ্চিমা জগৎ, ওই যে বললাম যে হান্টিংটনের কথা, যে স্যামুয়েল হান্টিংটনেরই তত্ত্বের কারণেই তারা ভারতকে ব্যবহার করছে এবং মুসলিম ওয়ার্ল্ডকে সাইজ করার জন্য। কিন্তু সেই জিনিসটা পরিবর্তিত হয়ে গেছে, বিশেষ করে এই যুদ্ধের কারণে এবং এই চুক্তির কারণে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে ঘটনা ঘটেছে এটা কল্পনাতীত ছিল। যেমনিভাবে বাংলাদেশে হাসিনার পলায়নটার মতোই এটা। আমি এবার সামারি আনতে চাই, সামনে আরও কঠিন সময় আসবে। তবে ওই যে আমি একটা মিছিল কোথায় জানি দেখেছিলাম, বাঁশের লাঠি তৈরি করো, তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমি উৎসাহিত হব। যদি আমার কথাগুলো ভালো লাগে দয়া করে শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার শোনার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।